সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন নিয়ে আলোচনা করব। তো আমি এখানে কিছু শিরোনাম লিখে রাখছি: মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু, অণু, প্রতীক, সংকেত, পরমাণুর ভেতরের যে কণাগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পরমাণুর মডেল অর্থাৎ বিভিন্ন যে মডেলগুলো আছে পরমাণু সম্পর্কিত, এই মডেল নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো এতটুকু পর্যন্তই আলোচনা করব। পরবর্তী ক্লাসে হয়তো এই অধ্যায়ের বাকি বিষয়গুলো আলোচনা করে পুরো অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা মৌলিক ও যৌগিক পদার্থ নিয়ে আলোচনা। পদার্থ কাকে বলে? অর্থাৎ একটা যে যার নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট জায়গা জুড়ে অবস্থান করে তাকেই আমরা বলছি পদার্থ। পদার্থের মধ্যে একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে আমরা বলি মৌলিক পদার্থ। অর্থাৎ যেই পদার্থটা শুধুমাত্র একটা উপাদান দ্বারা গঠিত হয় সেটাকেই আমরা বলি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ যেটা সাধারণত একাধিক উপাদান দ্বারা গঠিত হয় সেটাকে আমরা বলি যৌগিক পদার্থ। অর্থাৎ যাকে ভাঙলে আমরা একাধিক মৌলিক পদার্থ পাব সেটাকে আমরা বলছি যৌগিক পদার্থ। যেমন আমরা যদি অক্সিজেন গ্যাসের কথা বিবেচনা করি, সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা পদার্থই পাচ্ছি, অক্সিজেন। এটাকে যতই আমি বিশ্লেষণ করি না কেন শুধু অক্সিজেনই থাকবে, যার কারণে এটাকে আমরা বলছি মৌলিক পদার্থ। আর অন্যদিকে যদি আমি পানির কথা বিবেচনা করি, আমরা জানি পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়, অথবা অক্সিজেন এবং হাইড্রোজেনের সমন্বয়ে পানি তৈরি করা সম্ভব হয়। তার মানে পানিটা একাধিক মৌলিক পদার্থ হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয়, যার কারণে পানি হচ্ছে যৌগিক পদার্থ। আর হাইড্রোজেন বা অক্সিজেন যেটা শুধুমাত্র এক ধরনের পদার্থ বা একটি মাত্র পদার্থই বিদ্যমান, সেটাকে আমরা বলছি মৌলিক পদার্থ। তাহলে পানি যৌগিক পদার্থ আর হাইড্রোজেন এবং অক্সিজেনটা হচ্ছে মৌলিক পদার্থ। এখন আমরা পরমাণু এবং অণু নিয়ে আলোচনা করব। তো আমি যদি কি বলা হয় পানি নিই হাতে, পানির একদম ক্ষুদ্রতম কণা চলে যাই, তাহলে পাবো আমরা, সেটাকে যদি লিখি H2O, এটা হচ্ছে পানি। এটাকে যদি আমি আরো ভাঙতে চাই তাহলে আমি পাবো হাইড্রোজেন এবং অক্সিজেন। আমরা মৌলিক এবং যৌগিক পদার্থের সংজ্ঞা থেকে বুঝতে পারছি হাইড্রোজেন এবং অক্সিজেন এটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ আর এটা হচ্ছে যৌগিক পদার্থ। আবার এই হাইড্রোজেন গ্যাস হিসেবে যখন আমরা লিখছি তখন আমরা লিখি H2, অক্সিজেন গ্যাস হিসেবে যখন লিখি তখন আমরা লিখি O2। তাইলে এই ক্ষেত্রে একটু দেখার বিষয়, এটাকে আমরা অণু বলি, এটাকেও আমরা অণু বলি, এটাকেও আমরা অণু বলি। অর্থাৎ হাইড্রোজেন গ্যাস সেটাও অণু, অক্সিজেন গ্যাস তাও অণু, আবার পানি সেটাও অণু। তাহলে প্রথমেই দেখছি এটার মধ্যে একাধিক পদার্থ বিদ্যমান, অর্থাৎ এটা যৌগিক পদার্থ। আর এখানে একটা পদার্থ বিদ্যমান, এটাও মৌলিক পদার্থ। অক্সিজেনও একটা পদার্থ বিদ্যমান, এটাও মৌলিক পদার্থ। তাহলে অণুটা মৌলিক পদার্থেরও হয়, যৌগিক পদার্থেরও হয়। তবে পার্থক্য হচ্ছে অণুতে একাধিক পরমাণু থাকবে। যেমন এক্ষেত্রেও দুইটা পরমাণু আছে অক্সিজেনের, এক্ষেত্রে হাইড্রোজেনের দুইটা পরমাণু আছে, এই পানিতে তো দুইটা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, তিনটা পরমাণু আছে। তাইলে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙলে আমরা একাধিক পরমাণু পাবো সেটাকে বলছি আমরা অণু। এবার আসি পরমাণুতে। হাইড্রোজেন এবং অক্সিজেন এগুলো হচ্ছে পরমাণু। পরমাণুটা হচ্ছে শুধুমাত্র মৌলিক পদার্থের হয়, পরমাণু কখনোই যৌগিক পদার্থের হয় না। তাইলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যে ওই পদার্থের সমস্ত গুণাগুণ বজায় রাখবে সেটাকেই আমরা বলছি পরমাণু। তার মানে পরমাণুটা আরো সহজ করে বলতে গেলে এভাবেও বলতে পারি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙলে ওই পদার্থের আর বৈশিষ্ট্য বজায় থাকবে না, বা কোনো পদার্থের বৈশিষ্ট্যই তখন বজায় থাকার কথা না। কারণ পরমাণুকে ভাঙলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো, তখন হাইড্রোজেনের ইলেকট্রন আর অক্সিজেনের ইলেকট্রন, ইলেকট্রন তো ইলেকট্রনই। যার কারণেই বলা হয় যে পরমাণুকে ভাঙলে আর ওই মৌলিক পদার্থের বৈশিষ্ট্যটা বজায় থাকবে না, সেটাকে আমরা বলছি পরমাণু। তাহলে এই হচ্ছে আমাদের অণু এবং পরমাণু সম্পর্কিত ধারণা। তারপরে আসি আমরা প্রতীক এবং সংকেতে।
এই হাইড্রোজেন লিখছি, অক্সিজেন লিখছি, আমি যদি এভাবে না লিখে পুরো শব্দটা লিখতে হতো হাইড্রোজেন বাংলায় বা ইংরেজিতে অক্সিজেন, সেটা আসলে আমার যে কোনো কিছু লেখার ক্ষেত্রে হোক বা কোনো কিছু প্রকাশ করার ক্ষেত্রে হোক জটিলতা তৈরি করতো। তো আমরা পুরো নামটা না লিখে একটা সংক্ষিপ্ত প্রকাশ, সেটাকেই আমরা বলছি প্রতীক। অর্থাৎ হাইড্রোজেনকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, অক্সিজেনকে আমরা ও দ্বারা প্রকাশ করি, সোডিয়ামকে আমরা এন দ্বারা প্রকাশ করি, ক্লোরিনকে আমরা সিএল দ্বারা প্রকাশ করি, যেমন কার্বনকে শুধু সি দ্বারা প্রকাশ করি। এগুলাকে আমরা বলছি প্রতীক। অর্থাৎ একটা মৌলের পুরো নামের সংক্ষিপ্ত একটা প্রকাশ, সেটাকে বলছি প্রতীক। সংকেতটা হচ্ছে মূলত এই হাইড্রোজেন, অক্সিজেন বা পানি, তার মানে এগুলাকে আমরা আগেই অণু বলে রাখছিলাম। অণুটাকে সংক্ষিপ্তভাবে যখন প্রকাশ করছি তখন সেটাকে আমরা বলছি সংকেত। তাইলে এভাবেও বলতে পারি যে পরমাণুর সংক্ষিপ্ত প্রকাশটাই হচ্ছে প্রতীক আর অণুর সংক্ষিপ্ত প্রকাশটাই হচ্ছে সংকেত। তারপরে পরমাণুর ভেতরে সাধারণত 3 ধরনের কণা আছে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এর মধ্যে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে, আর চারপাশের কিছু কক্ষপথ আছে যেগুলোতে থাকে ইলেকট্রন। প্রোটনটা ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা, ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা, আর নিউট্রনের কোনো চার্জ নাই। প্রোটনের চার্জকে আমরা আপেক্ষিক অর্থে আমরা ধরে নিই +1, আর ইলেকট্রনের চার্জটাকে আমরা ধরে নেই -1। আসলে এটা তাদের আপেক্ষিক চার্জ বা আপেক্ষিক আদান। প্রকৃত চার্জ হচ্ছে 1.60 × 10⁻⁻19 কুলম। তাহলে ইলেকট্রনের চার্জ হবে -1.60 × 10⁻⁻19 কুলম, আর প্রোটনটা হবে +1.60 × 10⁻⁻19 কুলম। আপেক্ষিক অর্থে আমরা ধরে নিই প্রোটনের চার্জটা +1 আর ইলেকট্রনের চার্জটা -1। তো কেন্দ্রে যারা থাকে, যে প্রোটন থাকে কেন্দ্রে, এই প্রোটন সংখ্যাকে, অর্থাৎ কতটা প্রোটন আছে সেই সংখ্যাটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। আর প্রোটন এবং নিউট্রন সংখ্যা, অর্থাৎ কেন্দ্রে যেই 2 ধরনের কণা আছে, একটা প্রোটন কণা আর একটা নিউট্রন কণা, এই 2টা কণার সমষ্টিকে আমরা একত্রে বলছি ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা প্রকাশের ক্ষেত্রে যেমন আমরা এরকম করে দেখি অনেক সময়, সোডিয়াম এখানে আছে 11, এখানে আছে 23। এই ক্ষেত্রে নিচের এই যে সংখ্যাটা, এটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলতে পারি, আর উপরের সংখ্যাটাকে, এটাকে আমরা বলি ভর সংখ্যা। তো ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এগুলো থেকে বাকিগুলো ধারণা পাওয়া যায়। ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তো প্রোটন 11টা বাদ দিয়ে দিলে নিউট্রন এই ক্ষেত্রে আছে সোডিয়ামের এই পরমাণু, নিউট্রন সংখ্যাটা হচ্ছে 12। তাইলে এটা হচ্ছে একটা পরমাণু প্রকাশ করার নিয়ম। এবার আমরা পরমাণু মডেল নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথম আসলে মডেল আকারে পরমাণু সম্পর্কিত ধারণাটা 1803 সালে ডাল্টন প্রকাশ করেন। ডাল্টন বলেছিলেন আসলে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাই হবে পরমাণু অবিভাজ্য হবে। তো বর্তমানে আমরা জানি পরমাণুকে ভাঙা যায়। তো পরে 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেল দেন। ওনার মডেলে উনি বলেন যে পরমাণুর অধিকাংশ জায়গাটাই ফাঁকা, কেন্দ্রে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা পুরো পরমাণুর আয়তনের তুলনায় খুবই নগণ্য। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন, আর চারপাশে থাকবে ইলেকট্রন। চারপাশে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে এই সম্পর্কে উনি বললেন যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহগুলো ঘুরছে, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারপাশে ঘুরছে, যার কারণে ওনার মডেলকে সৌর মডেল বলি। তো পরবর্তীতে ওনার এই মডেলের সীমাবদ্ধতা হিসাবে অনেকেই সমালোচনা করলেন যে আসলে সূর্য বা গ্রহ উপগ্রহ এগুলো চার্জবিহীন, আর সেই ক্ষেত্রে প্রোটন এবং নিউট্রন এগুলো তো হচ্ছে চার্জযুক্ত কণা বা ইলেকট্রন চার্জযুক্ত কণা। তাহলে
মানে সৌরজগতের সাথে এটার তুলনাটা যথার্থ হয় নাই। ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক সূত্র অনুযায়ী ছিল যে একটা চার্জিত বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে প্রতিনিয়ত তার চার্জের পরিমাণটা কমতে থাকবে। চার্জের পরিমাণটা যখন কমতে থাকবে তার পরিধিটাও ধীরে ধীরে কমতে থাকবে এবং এক সময় কেন্দ্রে এসে পতিত হবে। বিষয়টা কেমন? আমি একটা চার্জিত বস্তু নিলাম, এটা বৃত্তাকার পথে ঘুরছে যেহেতু তার চার্জের পরিমাণটা কমছে, ধীরে ধীরে তার বৃত্তের পরিধিটাও কমবে, কমতে কমতে এক সময় এসে কেন্দ্রে পতিত হবে। তো রাদারফোর্ডের মডেল অনুযায়ী বলা হচ্ছিল চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে বৃত্তাকার পথে। কিভাবে ঘুরছে এই সম্পর্কিত যেহেতু ধারণা নাই, তাহলে ইলেকট্রন চার্জযুক্ত কণা সে যদি বৃত্তাকার পথে প্রতিনিয়ত ঘুরতে থাকে তার চার্জ কমতে থাকবে, একসময় কেন্দ্রে এসে পতিত হওয়ার কথা। বাস্তবে যদিও এরকম কখনোই হয় না, এরকম হলে আসলে পরমাণুর অস্তিত্বই থাকতো না, তাহলে কোনো পদার্থের অস্তিত্ব থাকে না। তো এই সীমাবদ্ধতাগুলোর কারণেই 1913 সালে নিলস বোর নতুন করে আবার পরমাণু মডেল দেন। তো আমরা এখন আসলে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বা পরমাণু সম্পর্কিত যা ধারণা সেটা ওনার মডেল থেকেই নেওয়া আর কি। তো নিলস বোর বলেন যে চারপাশে ইলেকট্রনগুলো অবস্থান করে স্থির কিছু কক্ষপথে, অর্থাৎ এগুলাকে প্রথম শক্তি স্তর বা এগুলাকে নামকরণ করলেন কে সেল, এল সেল, কে এল এম এন, অর্থাৎ প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। উনি এটাও বললেন কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে, তার জন্য উনি একটা সূত্র দিলেন 2n² সংখ্যক ইলেকট্রন থাকবে। n হচ্ছে প্রধান শক্তি স্তরের সংখ্যা। যদি আমি কে সেল বিবেচনা করি বা প্রথম শক্তি স্তরের কথা বিবেচনা করি, তাহলে n এর মান হচ্ছে 1, তাহলে 2 × 1² = 2। তার মানে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন অবস্থান করবে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে অর্থাৎ এল সেলে তাহলে n এর মান হচ্ছে 2, 2² 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টা ইলেকট্রন অবস্থান করবে। তৃতীয় শক্তি স্তরে 2 তাহলে n এর মান হচ্ছে 3, 3², 3 3 9, 9 দুগুণে 18টা ইলেকট্রন অবস্থান করবে। এভাবে উনি পরমাণুর চারপাশের যে শক্তি স্তরগুলোতে কোন শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকবে সেগুলো উনি ধারণা দিলেন। তার পাশাপাশি উনি উপশক্তি স্তর সম্পর্কেও ধারণা দেন যে প্রথম শক্তি স্তরের একটা উপশক্তি স্তর আছে, দ্বিতীয় শক্তি স্তরের 2টা, তৃতীয় শক্তি স্তরের 3টা, অর্থাৎ এস এটা আছে শুধুমাত্র এস, আর এটা হচ্ছে এস এবং পি, এটা বললেন উনি এস পি ডি। চতুর্থ শক্তি স্তরে উনি গিয়ে বললেন এস পি ডি এফ, 4টা উপশক্তি স্তর আছে। নিলস বোর তার পরমাণু মডেলে আরও বললেন যে পরমাণুসমূহ এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে লাফিয়ে চলে আর চলার সময় বর্ণালীর একটা রেখা তৈরি করে। তো নিলস বোরের পরমাণু মডেল সম্পর্কেও বেশ কয়েকটা সীমাবদ্ধতা তৈরি হয়ে আছে। সেটা হচ্ছে যে পরমাণুতে উনি বলছিলেন একটা রেখা বর্ণালীর তৈরি হয় ইলেকট্রন যদি একটা শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে চলে। এখন সেটা সূক্ষ্ম যন্ত্রের সাহায্যে দেখা যাচ্ছে যে ওই একটা রেখার মাঝেও একাধিক রেখা বিদ্যমান। এই সম্পর্কিত কোনো ধারণা পরমাণু মডেলে ছিল না। আর নিলস বোরের এই পরমাণু মডেল দিয়ে একাধিক পরমাণুর ক্ষেত্রে বর্ণালী কীভাবে হবে সেই ব্যাখ্যাগুলো নাই। আরেকটা বিষয় হচ্ছে নিলস বোর বলছিলেন শুধুমাত্র এই যে স্থির কিছু কক্ষপথ অর্থাৎ বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘুরছে, কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে ইলেকট্রন শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই না, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। তো এই হচ্ছে পরমাণু মডেল সম্পর্কিত ধারণা। তো আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের মৌলিক যৌগিক পদার্থ, অণু, পরমাণু, প্রতীক, সংকেত, পরমাণুর ভেতরের কণা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং বিভিন্ন পরমাণু মডেল নিয়ে আলোচনা করলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।